আপনি কি বিশ্বাস করেন কারো দীর্ঘশ্বাস বা অভিশাপ বছরের পর বছর বাতাসে ভেসে বেড়াতে পারে? হয়তো ৩০ বছর কিংবা ১০০ বছর। শান্তিপুর গ্রামের এই অভিশপ্ত পুরো বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় আজও লোকে আতঙ্কে কানে হাত চাপা দেয়। কেন জানেন? কারণ আজও মাঝরাতের নিস্তব্ধতা চিরে ওই পোড়া ছাইয়ের স্তূপ থেকে একটা হাড় হিম করা নারী কণ্ঠ চিৎকার করে ওঠে, সেই আর্তনাদ আজও থামেনি। কিন্তু কি লুকিয়ে আছে এই অন্ধকারের আড়ালে? কোন অপরাধের প্রতিশোধ নিতে সে আজও ছটফট করছে? চলুন আজ প্রবেশ করি সেই রহস্যের গভীরে। আকাশ এই গ্রামের ছেলে নয়, সে এসেছে কোলাহলপূর্ণ শহর থেকে। তার দাদুর রেখে যাওয়া এই প্রকাণ্ড প্রাচীন জমিদার বাড়িটার একটা গতি করতে। তার উদ্দেশ্য ছিল জরাজীর্ণ এই ইমারতটি বিক্রি করে চিরতরে এই গ্রামের মায়া ত্যাগ করা। কিন্তু রহস্যময় ওই বিশাল বাড়ির সদর দরজাটা খোলার পর থেকেই আকাশের মনের ভেতর এক অদ্ভুত কুয়াশা জমতে শুরু করেছে। এক অজানা অস্বস্তি, এক দমচাপা নিস্তব্ধতা যেন প্রতিটি পদক্ষেপে তাকে বাধা দিচ্ছে। যতবার সে ওই শ্যাওলা ধরা অন্ধকার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, ততবারই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। তার বারবার মনে হচ্ছে ঘুটঘুটে ওই নিকষ কালো অন্ধকার থেকে কেউ একজন বা অশরীরী কোনো কিছু অতন্দ্র প্রহরীর মতো তার প্রতিটি নড়াচড়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে। বাতাসে ভাসা সেই অদৃশ্য উপস্থিতি যেন প্রতি মুহূর্তে তার কানে ফিস ফিস করে কিছু বলতে চাইছে। আকাশ কি পারবে দাদুর এই সম্পত্তির আড়ালে লুকিয়ে থাকা আদিম আতঙ্ককে জয় করতে? নাকি সে নিজেও জড়িয়ে পড়বে এই অভিশপ্ত বাড়ির কোনো এক না বলা ইতিহাসে? চারদিকের ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তার শিরদাঁড়া দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। সে নিচু স্বরে ফিস ফিস করে বলল, রনি, গেটটা খোলার পর থেকেই আমার মনে হচ্ছে আমরা এখানে একা নই। অন্ধকারের আড়াল থেকে কেউ একজন আমাদের প্রতিটি নড়াচড়ার উপর তীক্ষ্ণ নজর রাখছে। চল না আকাশ, কাজ মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে। দেখ, রোদের আলো কেমন ম্লান হয়ে আসছে এই বাড়ির ভেতরে। চারদিকটা হঠাৎ বড্ড বেশি অন্ধকার আর হিমশীতল হয়ে যাচ্ছে রে। আমার খুব ভয় করছে, চল বেরিয়ে যাই। ওরা যখন সেই বিশাল আর নিস্তব্ধ হলঘরটা পেরিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছিল, চারদিকটা যেন হঠাৎ আরও থমথমে হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কোনো শব্দ নেই, কোনো আগাম সতর্কবার্তা নেই। হঠাৎ একটা ধুলো মাখা পুরনো খেলনা গাড়ি অন্ধকারের আড়াল থেকে নিঃশব্দে গড়িয়ে এলো। গাড়িটা একদম আকাশের পায়ের কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো। কোনো চাকার ঘর্ষণের শব্দ হলো না, কোনো যান্ত্রিক আওয়াজ নেই। যেন কোনো অদৃশ্য হাত ওটাকে শূন্যে ভাসিয়ে ঠিক ওদের সামনে নামিয়ে দিল। ধুলোর আস্তরণ পড়ে থাকা সেই খেলনাটা দেখে আকাশের শরীর রি রি করে উঠল। ওটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক এই মুহূর্তেই কেউ একজন খুব যত্ন করে হাত দিয়ে ঠেলে ওটাকে ঠিক ওদের দিকেই পাঠিয়েছে। সেই অদৃশ্য হাতের ছোঁয়া যেন এখনো খেলনাটার গায়ে লেগে আছে। অন্ধকারের ওপারে কেউ একজন দাঁড়িয়ে ওদের প্রতিটি পদক্ষেপ উপভোগ করছে, আর ওরা টেরও পাচ্ছে না ওরা আসলে কার নিশানায় এসে দাঁড়িয়েছে। আকাশ, ওই দেখ, সিঁড়ির ধাপে ওটা কিসের চিহ্ন? ওটা ওটা কার পায়ের ছাপ? ধুলোর উপর অতটুকু ছোট পায়ের ছাপ এই বাড়িতে কোত্থেকে আসবে রে? দেখ আকাশ, ছাপগুলো যেন এখনো টাটকা। কেউ যেন এইমাত্র সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আকাশের চোখ দুটো অন্ধকারে সয়ে আসতেই সে সিঁড়ির দিকে তাকিয়ে পাথরের মতো জমে গেল। ধুলোর পুরু আস্তরণে ঢাকা সিঁড়ির ধাপে স্পষ্ট ফুটে আছে একটা ছোট বাচ্চার পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জনমানবহীন পোড়ো বাড়িতে অতটুকু বাচ্চার পায়ের টাটকা ছাপ কোত্থেকে এলো? সে আরও ভালো করে লক্ষ্য করতেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ছাপগুলো অদ্ভুতভাবে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু প্রতিটি ছোট পায়ের ছাপের ঠিক পাশেই রয়েছে একটা দীর্ঘ অস্পষ্ট টান, যেন কোনো এক অদৃশ্য ছায়া ওই বাচ্চাটার হাত ধরে হিড় হিড় করে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই, শুধু ধুলোর বুকে লেগে থাকা ওই চিহ্নগুলোই চিৎকার করে বলছে যে এই বাড়ির অন্ধকারে অশুভ কিছু একটা ঘটে চলেছে। বাচ্চাটা একা নয়, তার হাত ধরে আছে এমন কেউ যার অস্তিত্ব এই পৃথিবীর নয়। দোতলার একদম শেষ প্রান্তে অন্ধকার করিডর পেরিয়ে একটা বন্ধ ঘরের সামনে এসে ওরা থমকে দাঁড়ালো। চারদিক একদম নিঝুম। ঠিক সেই মুহূর্তেই ওই বদ্ধ ঘরের ভেতর থেকে একটা অস্পষ্ট ফিসফিসানি ভেসে এলো। ফিরিয়ে দে, ওকে ফিরিয়ে দে। যেন বাতাসের চেয়েও হালকা কোনো স্বরে কেউ কাউকে কিছু বলছে, কিন্তু ঘরে তো কেউ থাকার কথা নয়। কে কে আপনি? সামনে আসুন। আকাশ ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা খুলে গেল। ঘর ভর্তি ঘন ধোঁয়া আর কুয়াশার চাদর। সেই ধোঁয়ার মাঝখানে একটা দীর্ঘ কুৎসিত মূর্তির ছায়া ধীরে ধীরে ফুটে উঠল। কোনো কল্পনা নয়, কোনো ভ্রম নয়। আজ প্রথমবার অভিশপ্ত ডাইনিটা রক্ত মাংসের শরীরে তাদের সামনে এসে দাঁড়ালো। ভয় পাচ্ছিস? তোদের ভয়ে আমি আনন্দ পাই না রে খোকা। তোদের এই আতঙ্ক আমার কাছে খুব তুচ্ছ, কিন্তু তোদের দেখে আমার বুকের ভেতরটা জ্বলে উঠল, কারণ তোদের শরীরে বইছে ওই পাষাণ গজেন্দ্র চৌধুরীর রক্ত। আজ থেকে ঠিক ৩০ বছর আগে এই সমাজের অন্ধকার মানুষেরা আমার কোল থেকে আমার নিষ্পাপ ছোট্ট মানিককে কেড়ে নিয়েছিল। আর ওই গজেন্দ্র চৌধুরী, সেই আমায় ডাইনি অপবাদ দিয়ে গ্রামের লোক খেপিয়েছিল। তারপর এই ঘরের কোণেই আমায় জ্যান্ত পুড়িয়ে মারল। আমি এই ধোঁয়া আর ছাইয়ের মাঝে বছরের পর বছর বেঁচে আছি শুধু একটা সত্য জানানোর জন্য। আমি ডাইনি ছিলাম না রে, আমি ছিলাম এক হতভাগী অসহায় মা। সমাজ আজ যাকে ডাইনি বলে চেনি, সে আসলে এক সন্তানের বিচার প্রার্থী মা। গজেন্দ্র চৌধুরী? দাদু? আমাদের দাদু এমন একটা জঘন্য কাজ করতে পারেন আমরা স্বপ্নেও ভাবতেও পারিনি। ধিক্কার জানাই সেই রক্তকে যা আমাদের শরীরে বইছে। মা, আপনার এই দীর্ঘ ৩০ বছরের যন্ত্রণা আর অপমানের বিচার আমরা করব। সমাজ যাকে ডাইনি বলে চেনে, আমরা তাকে তার হারানো সম্মান ফিরিয়ে দেব। আমাদের দাদুর করা সেই পাপের প্রায়শ্চিত্ত আজ আমরাই করব। তোদের এই মায়া, তোদের এই ভালোবাসা আজ আমার ৩০ বছরের দীর্ঘ হাহাকার আর বুকের জ্বালা জুড়িয়ে দিল রে খোকা। আমি কোনো দিন তোদের ক্ষতি বা কোনো প্রতিশোধ চাইনি। আমি শুধু চেয়েছিলাম এই কলঙ্কিত ডাইনি অপবাদ থেকে মুক্তি পেতে। আমি চেয়েছিলাম মানুষ জানুক যে আমি নির্দোষ ছিলাম। আজ তোদের মুখে এই সত্যটা শুনে আমার অতৃপ্ত আত্মা চিরতরে শান্ত হলো। এখন আমি মুক্তি পেলাম, এখন আমি আমার খোকার কাছে যেতে পারবো। আকাশের কথাগুলো শেষ হতেই ডাইনির সেই ছায়ামূর্তিটি যেন হালকা হতে শুরু করল। কোনো ভয়ানক রূপ নয়, বরং এক অদ্ভুত সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেল তার পুরো অস্তিত্ব। দেখতে দেখতে সেই কুয়াশা ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল শূন্যে। এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আত্মাটি যেন পরম শান্তিতে মুক্তি পেল। আকাশ আর রনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে সেই পুরনো দালানের বাইরে বেরিয়ে এলো। পরদিন সকালে ওরা গ্রামে গিয়ে সবাইকে জড়ো করল। কুসুমের জীবনের সেই করুণ ইতিহাসের কথা ওরা সবার সামনে তুলে ধরল। জানালো, যাকে সবাই এতদিন অভিশপ্ত ভেবে ভয় পেয়েছে, সে আসলে ছিল এক সন্তানহারা বিচার প্রার্থী মা। ৩০ বছর আগে ঘটে যাওয়া সেই অন্যায়ের কথা শুনে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। যে কুসংস্কার একসময় কুসুমের প্রাণ কেড়ে নিয়েছিল, আজ সত্যের আলোয় সেই ভুলগুলো মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠল। অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করল সবাই। সেই পুরনো বাড়িটার ওপর থেকে বছরের পর বছর ধরে জমে থাকা কালো মেঘের ছায়া আজ আর নেই। সূর্যের ঝকঝকে আলোয় বাড়িটা এখন শুধুই একটা পরিত্যক্ত ইটের দালান, কোনো ভয়ের ঘর নয়। সত্যের জয় হলো, আর কুসুমী হয়তো এতদিনে তার হারানো খোকার দেখা পেয়েছে।
অন্য কোনো এক শান্ত ভুবনে।